রিপার দিকে তাকাচ্ছে না। তাকালেই দেখবে মেয়েটা তার উপর উপহাস করছে। কি দরকার যেচে লজ্জা পাওয়ার? সে মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে রইল। রিপা কোনো রকম রিয়াক্ট করলো না। তার মুখশ্রী দেখে বুঝবার জো নেই সে কি ভাবছে। শ্যামলের কথাকে গুরুত্ব না দিয়ে প্রশ্ন করলো, আপনার লক্ষ্য কি? শ্যামল ভ্রু কুচকালো। সে বুঝতে পারছে না রিপা কি বলছে। তার আবার কিসের লক্ষ্য? মেয়েটা বোধহয় আধা টাগল হয়ে গিয়েছে, তাই হাবিজাবি বলছে। সে জোর গলায় বলল, আমার কোনো লক্ষ্য ফক্ষ নেই। আপনাকে সত্যি ভালো লাগে আমার, সেটাই বলেছি। আরে দূর, আমি বলতে চাইছি কোন উদ্দেশ্যে আমাকে সব বলছেন, অর্থাৎ আমাকে দিয়ে কি করাতে চান? শ্যামল কথাটির অর্থ ধরে ফেলতেই অকপটে জবাব দিল, আপনার আমাকে সাহায্য করতে হবে। আমি প্রমাণ ছাড়া পীরের কিছুতেই বিশ্বাস করতে পারবো না। কেমন সাহায্য? শ্যামল সিরিয়াস ভঙ্গিতে হাত নাড়িয়ে বলা শুরু করলো। প্রথমত আমাদের খুবই সাবধান থাকতে হবে, না হলে গতবারের মতো মা আমাকে অবিশ্বাস করে অন্য কোথাও শিফট করবে। ওহ, আপনি তো জানেন না, আমি শর্টকাট বলছি। গতবার ভাবির মরার পরেই আমি অনেক ঝামেলা করেছিলাম, পুলিশ নিয়ে এসেছিলাম। তখন ওনারা কোনো প্রমাণ না পেয়ে উল্টো আমার থেকে জরিমানা নিয়েছিল। মা রাগ করে আমাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন। কয়েক মাস আমি ব্যাচেলর হোস্টেলে ছিলাম। শেষে পীরের ভক্ত হওয়ার নাটক করে মায়ের বিশ্বাস অর্জন করেছি এবং মায়ের বাধ্য সন্তানের মতো আচরণ করছি। রিপা ঠোঁট বাঁকিয়ে বলল, ওরে বাবা রে, এত ক্লাইম্যাক্স! আরও কত কী যে দেখছি। আচ্ছা বাদ দেন, শুনেন, আমার কাছে খুবই দুর্দান্ত প্ল্যান আছে। প্ল্যান হলো? রিপা মনোযোগ দিয়ে সব শুনছে। শ্যামলের প্রতি কথায় সায় দিচ্ছে যেন সে খুব বুঝেছে। শ্যামলও তালে তালে তাকে বোঝাতে লাগলো। রাতে শেষ প্রহরে চারপাশে থমথমে নীরবতা। কোথাও কোনো সাড়া নেই। সবাই বেঘুরে ঘুমোচ্ছে। শুধু ঘুম নেই দুজোড়া চোখে। একে অপরের সাথে বিস্তীর্ণ আলোচনা নিয়ে বসেছে, যেন আজ রাতেই সব কিছু জেনে নিবে। কথাবার্তা শেষ হওয়ার বেশ কিছু সময় পর হঠাৎ রিপার মনে পড়ল সেই মনের থেকে শুনেছে রুষা প্রতি রাতে শ্যামলের ঘরে যায়। মনটা ভীষণ তেতো হয়ে উঠল। রাগে রাগে ভাবে শ্যামলের বাহুতে খোঁচালো। শ্যামল তাকাতে রাগান্বিত কণ্ঠে বলে, ওই নার্স প্রতি রাতে আপনার ঘরে যেত কেন? অস্বীকার করার ভুলেও চেষ্টা করবেন না। মেয়েরা বড়ই অদ্ভুত। কারণবিহীন হুটহাট তাদের মুড বদলে যায়। ওদের বোঝা শুধু কঠিন নয়, অসম্ভবও বটে। কথাটা ভেবেই চোখ মেলে তাকালো শ্যামল। অস্বীকার করতেই নিচ্ছিল, কিন্তু রিপার শাসানো রূপ দেখে থেমে গেল। শ্যামল দুষ্টু হেসে বলল, কেন আবার বুঝো না? কথাটা শেষ করে পলক ফেলবার সময় পেল না শ্যামল। রিপা ঝট করে ওকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। গলায় এক হাত দিয়ে চেপে বলল, ঢং করছেন ঢং? মজার ছলে বললেও আমার কেন মনে হচ্ছে এমন কিছুই হয়েছে। শ্যামল হাত সরিয়ে কাশতে লাগলো। কাশতে কাশতে থেমে থেমে বলল, আরে ও আসতো, আমি কি যেতাম নাকি? আমি তো বারণ করতাম, কিন্তু সে আমাকে ইমপ্রেস করতে আসতো। তো আপনিও নাচতে নাচতে গলায় ঝুলে যেতেন। না না, বকাঝকা করে বের করে দিতাম। এরপরও বেহায়ার মতো প্রতিদিন আসতো। কসম, আমাদের ভেতর তেমন কোনো রিলেশন নেই, বিলিভ মি। আমার দাদি বলে পুরুষ আর বিড়াল এই দুই জিনিসকে বিশ্বাস না করতে, কারণ এরা যেখানে সেখানে মুখ দেয়। রিপার ভ্রু নাচানো কথায় বেকাদায় পড়ে গেল শ্যামল। এখন কিভাবে বিশ্বাস করাবে সে সত্যি নুহার সাথে কিছু করেনি? মনে মনে আল্লাহকে ডাকলো তাকে সাহায্য করতে। এজন্যই চালাক বউ বিয়ে করতে নেই। বউ হবে সাদাসিধা গাধার মতো, তাকে যেভাবে বলবে সেভাবেই চলবে। তাহলে সংসারে অশান্তি, জ্বালা যন্ত্রণা এসব দেখা দিবে না। শ্যামল বড্ড ভুল করেছে। তার উচিত ছিল সাদা সুন্দর গোলগাল আর কাণ্ড জ্ঞানহীন মেয়েকে বিয়ে করা। তাহলে তার সংসার স্বর্গ হতো। শ্যামল নিষ্পাপ বাচ্চাদের মতো মুখ বানিয়ে রিপার পানি চেয়ে রইল। রিপা তার কাছ থেকে সরতে সরতে বলল, সময় শেষ হয়নি, এখন অনেক সময় রয়েছে। কখনো যদি কানে আসে আপনাদের মধ্যে কিছু ছিল, মনে রাখবেন সেদিন আপনার জীবনের শেষ দিন করে ছাড়ব। সাবধান করে দিলাম, ভালো হয়ে যান। শ্যামল ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। তার মনে হচ্ছে এতক্ষণ তার মাথার উপর বস্তা, না বস্তার পুরো গোডাউন ছিল। স্বস্তির নিঃশ্বাস ফেলে সোজা হয়ে বসল। আপাতত সব কিছু ঠিক হয়েছে। নিজেকে ধাতস্থ করে শাসানো নুহা
নুহা থেকে তাকে দূরে থাকতে হবে। শুধু দূরে নয়, মহাদূরে। না হলে কখন কোন কেলেঙ্কারি ঘটাবে কে জানে। মেয়েরা হলো অ্যাটম বম, এরা তুচ্ছ কারণে ফেটে যায়। পুরুষদের খুবই সাবধান থাকতে হবে, না হলে পলকে ছাড়খাড় হয়ে যাবে ভেবেই লম্বা নিঃশ্বাস ফেলল শ্যামল। চৈত্র মাস, চারপাশ রোদের উত্তাপে গরম হয়ে আছে। ঘর থেকে পা ফেলতেই মনে হচ্ছে চামড়া জ্বলে যাচ্ছে। এই অতিরিক্ত গরমের কারণ কি? চারদিকে গাছপালা কেটে ফেলায় এত গরম পড়ছে নাকি জ্বালানি হতে নির্গত কার্বন মনোক্সাইডের প্রভাবে? শ্যামল ব্রুকুচকে ভাবছে। তার ভাবনা চিন্তার পরিসর বিস্তীর্ণ। তার সব কিছুতেই যুক্তি লাগে। যুক্তি না থাকলে সে ওই জিনিস নিয়ে ভাববে না। কাঠফাটা গরমের মধ্যে মাজারের বাহিরে বসে থাকতে বড্ড বিরক্ত হচ্ছে শ্যামল। সকাল না হতেই নির্মলা বেগম তাদের সবাইকে নিয়ে পীরের দরবারে হাজির হয়েছে। উদ্দেশ্য হলো রিপার জন্য পীরের আশীর্বাদ। এই পীর সাহেবের আগে কিছুই ছিল না, অথচ এখন কত কি! তার সেবায় 5-6 জন নিয়োজিত। তার উপর সে বিশাল এক মাজার বানিয়েছে। রাস্তা দিয়ে যে পথচারী যায়, সে এসে কিছুক্ষণ কান্নাকাটি করে কতগুলো চকচকে নোট দান বক্সে ঢুকিয়ে যায়। শ্যামল ভীষণ চিন্তিত। এই লোকের তো বড় বিরাট ধান্দা হয়েছে। খুবই জোরালো প্রমাণ না পেলে এসব অন্ধভক্ত তাড়ানো তার জন্য কঠিন হয়ে পড়বে। রিপা ইমনের দ্বিতীয় স্ত্রী সেজে পীরের এক কক্ষে বসে আছে। নিখুঁতভাবে সে অভিনয় করে যাচ্ছে। পীরের কক্ষের দরজা লাগানো, নির্মলা বেগম সহ বাকিরা বাহিরে দাঁড়ানো। পীর সাহেব এখন ধ্যান করছেন। তিনি ইমনের প্রথম স্ত্রীকে আহ্বান করেছেন, কিছুক্ষণের মধ্যেই সে আসবে। হঠাৎ করে রুমের বাতি নিভে গেল। এক দমকা বাতাস এসে গা ছুঁল। রিপার শরীর চমচম করে উঠল। পীর হুঙ্কার দিয়ে ইমনের প্রথম স্ত্রীর রূপ ধারণ করে নিলেন। তিনি মোটা স্বরে বললেন, কেমন আছো রিপা? রিপা বলল, ভালো আছি। পীর নাটকীয় ভঙ্গিমায় রিপার সাথে কথা বলতে লাগলো। রিপাও দক্ষতার সহিত অভিনয় চালিয়ে যাচ্ছে। সে ভীষণ ভয় পাচ্ছে এমন ভান ধরল। 5 মিনিট যেতেই পীর সাহেব আবারও শরীর ঝাঁকিয়ে নিজের অস্তিত্বে ফিরে এলেন। বাহির থেকে এক রক্ষী দরজা খুলে দিতেই হুড়মুড় করে রিপার পরিবার ঢুকে পড়ল। তারা তাকে একে একে সে প্রশ্ন করতে লাগলেন। রিপা উৎসাহের সহিত বলল, মা, আমি আপুর সাথে কথা বলেছি। নির্মলা বেগম পীরের দিকে শ্রদ্ধার দৃষ্টিতে তাকিয়ে বললেন, এ সবই ওনার কাণ্ড। আমি তোকে সকালে বলেছিলাম না ওনার কত ক্ষমতা? এবার নিজের চোখে দেখলি তো? হ্যাঁ মা। নির্মলা বেগম ফিসফিস করে বললেন, এবার হাতের ওই বালাজোড়া খুলে দে। সাহেব খুবই খুশি হবেন। উনি না করবেন, তুই জোর করে দিস। পীরের কানে স্পষ্ট কথাটা ঢুকেছে। রিপা এক পলক তার দিকে তাকিয়ে বলল, কিন্তু মা, আপু তো বলেছে আমার শরীরে সবসময় এইসব অলংকার রাখতে। তিনি এগুলোতে ফু দিয়ে দিয়েছেন। এখন নাকি কেউ আমার ক্ষতি করতে পারবে না। আমি কি দিয়ে দেব? সত্যি বলছিস? না বাপু, তাহলে দরকার নেই। হ্যাঁ সত্যি, সাথে এটাও বলেছেন ওনার অলংকারগুলো যেন সাহেব বাবা থেকে নিয়ে যায়। ওগুলো নাকি তিনি আমার জন্য রেখেছেন। আমি কতবার না বলেছিলাম, কিন্তু উনি কঠিন আদেশের সুরে বলেছেন, আমি যদি এসব না নেই তাহলে নাকি কখনো ইমন সুস্থ হবে না। ওরা নাকি ওনার পেছন ছাড়বেন না। এখন আপনি বলেন আমি কি করব? সাহেব বাবা বিস্ফোরিত চোখে তাকালেন। তার মুখশ্রী দেখলে যে কেউ বলবে সে তার জীবনে এই প্রথম এতটা আশ্চর্য হয়েছে, এবং এমন আশ্চর্য সে আর কোনো দিন হবে না। সে তৎক্ষণাৎ ঘাড় হেলিয়ে বলল, মিথ্যা বলছে এই মেয়ে, আমি এসব কিছুই বলিনি। কথাটা বলে জিভ কাটল সে। মুখ ফসকে কি বলে ফেললো। তারা তাকাতেই সে কথাটা ঘুরিয়ে বলল, আমার কথার অর্থ হলো প্রীতি এসব কথা কেন বলবে? এতদিনেও তো কখনো বলেনি। রিপা বলে, এতদিনে বলেনি, আজ বলেছে। আপনি না দিলে আমার কি? এমন সুস্থ হবে না এইটুকুই তো। আচ্ছা এটা বলেন তো, আপনি কিভাবে জানলেন মিথ্যা? এখন তো আপনার মধ্যে আপু ছিলেন, তাহলে উনি কি বলেছেন সেসব তো আমার জানার কথা, তাই না? পীর থতমত খেয়ে গেল। কথা বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না। নির্মলা বেগম খুশি খুশি মুখে বলেছে পীর সাহেব বউটা ছিলই এমন উদার। আপনি দিয়ে দেন, ওসব সে পরে দিয়েছে। এগুলো পড়লে আমার ছেলের মঙ্গল হবে, সে দ্রুতই সুস্থ হয়ে উঠবে। সাহেব বাবা ক্ষুব্ধ দৃষ্টিতে তাকালেন রিপার দিকে। তার দৃষ্টি দেখে রিপার মনে হলো লোকটা তাকে একা পেলে না চিবিয়ে খেলে।
গিলে খাবে। রিপা না দেখার মতো নির্মলা বেগমের সাথে বানিয়ে বানিয়ে এটা সেটা বলতে লাগলো। পীর যা বলেছিল তার একটা শব্দও বলল না। তা দেখে পীর আরো ক্ষুব্ধ হলো। খুবই কষ্টের সহিত তিনি রিপার হাতে জিনিসগুলো এগিয়ে দিলেন। রিপা নিতে গিয়ে দেখল তিনি শক্ত করে ধরে রেখেছেন। রিপাও জোর করে টেনে নিয়ে নিল। পীর সাহেব কঠিন দৃষ্টি নিক্ষেপ করলেন, সাথে সাথে রিপার চোখ টিপে তার দিকে হাসি ছুড়ে দিল। সূর্যের প্রখর তাপে উত্তপ্ত পৃথিবী, ঝলসে যাচ্ছে গাছগাছালির পাতালতা। পিচ ঢালা রাস্তাঘাট আগুনের ন্যায় গরম, পা ছোঁয়ানো যাচ্ছে না। দূর দূরান্তে বাতাসের কোনো লেশ দেখা যাচ্ছে না। ইতিমধ্যে গরমে আধ সিদ্ধ হয়ে গিয়েছে শ্যামল। সে ভীষণ হতাশ প্রকৃতির উপর। এত গরম কেন? তার জন্য একটু শীতল হলে কি হতো? এদিকে বারবার তৃষ্ণা পাচ্ছে। একবার অন্যের কাছ থেকে পানির বোতল নিয়ে খাওয়াটা তার নিকট বেমানান লাগছে। সে ঠিক করেছে আরেকবার পিপাসা পেলে বোতলটা আর দিবে না, সোজা গলায় ঝুলিয়ে নিবে। তাহলে আর খুঁজতে হবে না, ফটাফট খেয়ে নিবে। সাহেব বাবার বাড়ি থেকে বেশ খানিক পথ হাঁটতে হয়। ওইটুকু কাঁচা পথে গাড়ি চলে না, সেজন্য সবাই হেঁটে আসছে। শ্যামলের ধারণা হচ্ছে বাকিরা হাঁটছে কম, গল্প গুজব করে হেলে দুলে পড়ছে বেশি। মেয়ে মানুষ মানেই কথাবার্তা। সে হিসাব করেছে এটুকু পথে কম না হলে 1000টা কথা বলেছে। শ্যামল ভেবে পায় না এত কথা কই থেকে আসে। গরমে পাগল হয়ে যাচ্ছে সে। ওদিকে মেয়েরা খুশি খুশি হয়ে গল্প করছে। তাদের দেখলে মনে হবে না আদৌ কোনো গরম পড়েছে কিনা। একাধিক মেয়ে মানুষ একসাথে, আর সেখানে কথা হবে না, এটা দুঃস্বপ্ন ও বই কিছুই নয়। শ্যামল দীর্ঘশ্বাস ফেলে ওদের তাড়া দিয়ে হাঁটতে লাগলো। বাড়িতে আসার পর ইমনের বইয়ের গয়নাগাটি দেখে হতবাক হয়ে গেল শ্যামল। বারবার হাত বুলিয়ে দেখতে লাগলো সে। এসব স্বপ্ন টপ্ন নয় তো? তার আবার দিনে স্বপ্ন দেখার অভ্যাস আছে। কিছুক্ষণ ফ্যাল ফ্যাল দৃষ্টিতে চেয়ে থেকে রিপাকে প্রশ্ন করে, এসব কই পেলে? রিপা মুচকি হাসলো, কিছু বলল না। সে পণ করে নিয়েছে কিছু বলবে না। পীরের দরবার থেকে বেরোনোর পর সে কতবার চেষ্টা করলো এই সংবাদ শ্যামলকে শোনাতে, কিন্তু শ্যামল শুনল কই? সে তো রেগেছিল। রিপাকে পীরের ভক্তের মতো কাণ্ড করতে দেখেই সে ঘুরে গিয়েছিল। বারবার তাকে ইশারায় বোঝালো যে এসব সত্যি নয়। রিপা বুঝেও না বোঝার মতো রইল। পরে শেষে সে রেগে বলতেই রিপা তাকে উল্টো ঝাড়ি দিয়ে দেয়। তখন থেকে শ্যামলের রাগ রিপার উপর। আবার পুরো রাস্তায় পীরের গুণগান গাইতে গাইতে এসেছিল রিপা, যাতে সে পীর আর তার শাশুড়ির বিশ্বস্ত হতে পারে। কিন্তু শ্যামল তার এমন বিহেভ দেখে উল্টো ধারণা করে নিয়েছিল। সে থেকে দুজনের ভেতর মনোমালিন্য চলছে। আশ্চর্য, এমন সং হয়ে আছো কেন বলো তো? এসব কই পেলেন? এগুলো আমার ভাবির। প্রথমে ঠিক করেন আমাকে কি বলবেন। একবার আপনি বলছেন, আরেকবার তুমি বলছেন। শ্যামল থতমত খেলো। আসলে সে কনফিউজড, কোনটা বলবে ঠিক করে পায় না। তাড়াহুড়োয় তুমি চলে আসে, আবার যখন ঠিকঠাক কথা বলেন তখন আপনি বলে। শ্যামল স্বাভাবিক ভঙ্গিমায় বলল, আপনি বলুন, কি বলবো? তুমি করেই বলুন। আপনি আমার অনেক বড়। আপনি শুনতে কেমন অ্যাড লাগে? তুমি কি বয়সের গ্যাপ বোঝাতে চাইছো? আশ্চর্য, আমি সেটা কেন বোঝাতে যাব? আমি শুধু বলেছি আমাকে আপনি ডাকলে অস্বস্তি লাগে। শ্যামল কথা বলল না, সে অন্যদিকে তাকিয়ে আছে। রিপা কি বলবে বুঝতে পারছে না। তার কথার এমন অর্থ কেউ ধারণা করবে এটা সে নিজেই ভাবেনি। তার মনে এমন কিছুই ছিল না, শুধুমাত্র কথা সারতে বলেছে। লোকটার এমন অভিমানী রূপ মেনে নিতে পারল না সে। নিজের মনের মধ্যে খচখচ শুরু হয়ে গেল। মন বলেছে তার এমন না বলা উচিত হয়নি, কিন্তু সে তো এমন কোনো ধারণা থেকে বলেনি। রিপা এক পলক বাহিরে উকি দিয়ে দরজাটা ভিড়িয়ে দিল। শ্যামলের পাশে বসে নরম কণ্ঠে বলল, আপনি শুধু শুধু রাগ করছেন। এখানে রাগ করার কোনো বিষয়ই নেই। স্বামীরা তো স্ত্রীদের থেকে বয়সে বড়ই হয়। আপনি আমার আম্মু আর আব্বুকে দেখেন, ওনাদের বয়সে কত পার্থক্য। আশেপাশে দেখেন, সবার একই জিনিস দেখতে পাবেন। উল্টো আমি এমন বললে লোকে আমাকে নিয়ে হাসাহাসি করবে, কারণ এটা স্বাভাবিক, সচরাচর বিষয়। সত্যি আমি এমন কিছুই মিন করি না। রিপা করুণ মুখে তাকিয়ে রইল। লোকটার মতিগতি কিছুই বুঝতে পারছে না, কেমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে ধীর কণ্ঠে বলে, আচ্ছা সরি, আর এমন বলবো না। শ্যামলের মন গড়ল।
সে রিপার হাত দুটো নামিয়ে বলল, সরি বলতে হবে না, আমি রাগ করিনি। রিপা একটুখানি হাসল। স্বামীর সাথে সংসার করা খুবই সহজ, কিন্তু মানুষ তা সহজ হিসেবে নেয় না। তারা জটিল থেকে জটিল করে ফেলে। তার মা আর বাবার যখন কোনো কারণে মনোমালিন্য হয়, তখন তারা একে অপরের সাথে দীর্ঘ সময় কথা বলে। কেউ বিষয়টাকে মিলিয়ে নেয় না। তারা 3 বোন, কেউ মা আবার কেউ বাবাকে বলে কথা বলে নিতে। তখন তাদের হাজারো অভিযোগ বেরিয়ে আসে। কেউই কারো নিকট ছোট হতে চায় না। তার মা বাবার ধারণা সরি বলা মানেই ছোট হওয়া, ইজ্জত চলে যাওয়া, ইগো হার্ট হওয়া। সেজন্যই দীর্ঘ সময় তাদের মনোমালিন্য এবং সংসারে অশান্তি চলে। রিপা এসব ভাবে না। অপরপক্ষ ক্ষমা চাইবে না বলে সেও কি চাইবে না? তাহলে তো কারোরই চাওয়া হবে না, উল্টো সম্পর্কের দূরত্ব বাড়বে। আজ সে আগ বাড়িয়ে ঝামেলা মিটিয়ে নিয়েছে, কাল দেখা যাবে তার স্বামী মিটিয়ে নিবে। একেই তো বলে সংসার। রিপার ভাবনা চিন্তায় ব্যাঘাত ঘটে শ্যামলের বারংবার করা প্রশ্নে। শ্যামল উৎসুক হয়ে প্রশ্ন করছে গয়নাগাটির ব্যাপারে। রিপা খানিক হেসে সেখানের ঘটে যাওয়া ঘটনা বর্ণনা করলো। সব শুনে শ্যামল হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ও মাই গড, সিরিয়াসলি রূপু, তুমি এমন কাণ্ড করেছো? তুমি দেখে আমার ধারণার এক ধাপ আগে। রূপু ডাক শুনতে শরীর শীতল হয়ে উঠল রিপার। সে হাসি থামিয়ে দেয়। এই ডাকটা খুবই পুরানো। দাদাজান ছাড়া কেউ তাকে এ নামে ডাকেনি কখনো। আজ শ্যামলের হঠাৎ বলায় তার ভেতর কিছুটা নড়বড়ে হলো। শ্যামল প্রকুচকে তাকে ইশারায় প্রশ্ন করলো, কি হয়েছে? রিপা মাথা নাড়িয়ে বলল, কিছু না। শ্যামল পাত্তা না দিয়ে হাসতে লাগলো। নির্মলা বেগম আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছেন। মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি বেজায় খুশি। খুশি হবার কথা নয় কি? আজ এত বড় এক কাণ্ড ঘটেছে। মনে মনে রিপার উপর বেশ গর্ব করলেন। যাক, তিনি ভুল মেয়ে আনেননি। গত 1 বছরে এতটা খুশি হতে তাকে আর দেখা যায়নি। তিনি ঠিক করেছে, ভালোই ভালোই ছেলেটা সুস্থ হয়ে গেলে রিপার মা বাবার কাছে যে সবটা বলে ঠিক করে নেবেন। আজ গেলে এসব কিছু বলবেন না, শ্যামলের বউ বলেই পরিচয় করাবেন। রিপাকে নিয়েও টেনশন নেই, মেয়েটা সব মেনে নিয়েছে, বরঞ্চ রিপাকে আরও খুশি দেখাচ্ছে। শ্যামলের প্রতি রিপার রাগ দেখেছেন। তার ধারণা রিপার বাবা চাইলেও রিপা শ্যামলকে মানবে না। রিপা তার ইমনের সব ঝামেলা মিটে গেলে নোহা আর শ্যামলের বিয়েটা দিয়ে দেবেন। এরপর তিনি আদায় মুক্ত হবেন। মা বাবার ঘাড়ে সবচেয়ে বড় বোঝা থাকে ছেলে মেয়েদের বিয়ে। এদিকটা সেরে ফেলতে পারলেই তারা আদায় পেয়ে যান। নির্মলা বেগম তৈরি হয়ে ঘড়ি দেখলেন। এখনও 2টা বাজেনি। তাদের 2টা পূর্বে বেয়াইদের বাড়ি পৌঁছাতে হবে। রিপার বাবার বাড়িতে আজকে যাওয়ার দিন ঠিক হয়েছে। সকালে রিপা তার বাবা মায়ের সাথে কথা বলার পর তারা জেদ করেছেন আজই মেয়েকে নিয়ে যেতে। আদরের মেয়ে কখনো একা কোথাও যেতে দেয়নি। আজ এতটা দিন তাদের থেকে দূরে, মন তো কাঁদবেই। তাছাড়া রিপার ওইটুকু মুখ দেখে তিনিও বারণ করেনি। ঠিক করে নিলেন দুপুরের খাবার সেখানে খাবেন। এরপর বিকালের দিকে তারা চলে আসবেন এবং রিপাকে কিছুদিনের জন্য রেখে আসবেন। সময়ে রুবেল সাহেবের বাড়িতে এসে পৌঁছায় রিপার শ্বশুর বাড়ির লোকজন। সবাই বেশ সেজে গুজে এসেছে। নুহা আজ লাল রঙের জামা পরেছে। তাকে দেখতে একদম নায়িকা নায়িকা লাগছে। সে বেশ ভাব নিয়ে শ্যামলের পাশে দাঁড়িয়ে আছে। রিপা ভারী শাড়ি পরেছে। বিয়ের পর বাবার বাড়িতে প্রথমবার আসছে। দামি শাড়ি তো পরতেই হবে। নুহাকে শ্যামলেরা তো কাছে দেখে সহ্য করতে পারছে না সে। একটু পর পর চোখ কটমট করে শ্যামলের দিকে তাকায়। শ্যামল তখন অসহায় দৃষ্টিতে তাকায়। তা দেখে রিপা খুব জোরে জোরে চিমটি কাটে তাকে। শ্যামল দাঁত মুখ খিচে নিজেকে সংযত করে। সে পড়েছে বেকায়দায়। কোনো রকম শব্দ করলেই বাঁচবে ভেজাল। নিজের রাগটা কলিং বেলের উপর দেখাতে লাগলো সে। দ্রুত দরজা না খুললে তাকে আর পাওয়া যাবে না। 2 সেকেন্ডের মাথায় চেঁচাতে চেঁচাতে দরজা খুলে দিলেন বুড়ি মহিলা। সম্পর্কে তিনি রিপার দাদি। কি গো বাপুরে, কান ফাটিয়ে দিবে নাকি? দরজা খোলার জন্য সময় তো লাগে। এতবার যে বাজাইতেছ, এটা নষ্ট হইলে আবার কিনে দিবানি? শ্যামল লজ্জিত ভঙ্গিতে বলল, দুঃখিত। রিপা হা করে দাদির দিকে তাকিয়ে আছে। দাদি কখন আসলো? দাদি তো ফুফির বাড়িতে ছিলেন। সে বিড়বিড় করে বলল, ইয়াল্লা মাবুদ, তুমি বাঁচাইও।
রিপা দ্রুত মাথা নিচু করে দাদির পা ধরে সালাম করে বলল, আসসালামু আলাইকুম দাদি, ভালো আছেননি? রূপ রূপসী বানু অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে। ভালো আছি, ভালো আছি বললেন। শ্যামল ও রিপার দেখা দেখি রূপসী বানুর পায়ের দিকে ঝুঁকলো সালাম দিতে। সাথে সাথে চিৎকার দিয়ে সরে গেলেন তিনি। শ্যামল হকচকিয়ে তাকালো। কি হলো বুঝতে পারছে না সে। নাউজুবিল্লা, নাউজুবিল্লা, এ কি কাণ্ড! ও নিপা, ও শিপা, তাড়াতাড়ি জমজম কূপের পানির বোতলটা নিয়ে আয়। শ্যামল অবাক হয়ে বলল, কি হয়েছে? তার ধারণা ওনার পায়ে কিছু হয়েছে। সে রূপসী বানুর পা দেখতে যেতেই তিনি চেঁচিয়ে বললেন, একদম কাছে আইবি না, না হলে মাথা ফাটিয়ে দেব। পুরুষ আর বিড়াল, এই দুই জাতকে বিশ্বাস করতে নেই। এরা যেখানে সেখানে মুখ দেয়। রিপা চোখ বন্ধ করে ফেলল। এমন কিছু ঘটবে তার আগাম ধারণা ছিল। তার দাদি শুচিবায়ু টাইপের। কোনো পুরুষ মানুষ তার আশেপাশে দেখতে পারেন না, এমনকি তার ফুপা এবং ফুপাতো ভাই পর্যন্ত না। শ্যামল ফ্যাল ফ্যাল দৃষ্টিতে রিপার দিকে তাকিয়ে রইল। সে নির্বাক। বুড়ো বেটি তাকে এমন কিছু বলবে, এর জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ইতিমধ্যে রূপসী বানুর চেঁচামেচি শুনে উপস্থিত হলেন ঘরের বাকি সদস্যরা। রুবেল সাহেব বেশি ইতস্ত ভঙ্গিতে রিপার শ্বশুরবাড়ির লোকদের ভেতরে আসতে বলে রূপসী বানুকে নিয়ে ভেতরে চলে গেলেন। যদিও তিনি যেতে চাইছিলেন না, তবুও রুবেল সাহেব জোরপূর্বক নিয়ে গেলেন। রিপা মিনমিন গলায় বলে, ভেতরে আসেন। বাকিদের এখনো হতভম্ব ভাব কাটেনি। কয়েক সেকেন্ডের মধ্য দিয়ে কি হয়ে গেল তারা সেটা বোঝার চেষ্টায় রয়েছে। রিপার মা বিষয়টা সামাল দিয়ে হাসি মুখে ওনাদের ভেতরে আসতে বললেন। তারাও মেকি মেকি হেসে ভেতরে প্রবেশ করলো। শ্যামল এখনো ভেবাচাকা খেয়ে আছে। নুহাও বেশ রেগে আছে। ঘরের মধ্যে বেশ জায়গা জুড়ে বাদামি রঙের সোফা সেট রাখা। এটা নিপার পছন্দের। তারা তাদের পছন্দের জিনিসের খুব কদর করে। যার যার জিনিস সে সামলায়। তাই তো ঘরের প্রতিটা জিনিস চকচক করেছে। মধ্যবিত্তদের টানাপোড়েনের সংসারে সবসময় শৌখিন জিনিসের দেখা মেলে। নির্মলা বেগম বেশ খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখছেন। অন্যরা কান সজাগ করে রূপসী বানুর চেঁচামেচি শুনছে। তাকে রুমে নেওয়ার পর থেকেই তিনি চেঁচিয়ে যাচ্ছেন। নিপা শিপা মেকি হেসে তাদের এন্টারটেইন করার চেষ্টা করছে। রিপার মা এক ট্রে শরবত আর পিঠা নিয়ে এসেছেন। মেহমানদের প্রথমে কিভাবে ভাত খেতে বসিয়ে দিবেন, তাই এ হালকা পাতলা নাস্তার ব্যবস্থা করেছেন। তাছাড়া মেয়ে শ্বশুর বাড়ির লোকজন বলে কথা। রিপা আমাকে সাহায্য করছে এটা সেটা এগিয়ে দিতে। রুবেল সাহেব বেশ ব্যস্ত গলায় মাকে থামানোর চেষ্টা করছে। রূপসী বানু থেমে থাকার পাত্র নয়। তিনি খোঁটাতে লাগলেন রিপার বিয়ে নিয়ে। রিপার বিয়ের সময় বড় গাড়ি চলছিল না, তাই তিনিও আসতে পারেনি। তাই বলে কি তার জন্য অপেক্ষা করা যায় না? কিভাবে দাদিকে রেখে নাতনির বিয়ে দিয়ে দিলেন? রূপসী বানুর স্বভাব খুবই একরোখা। কোনো বিষয় নিয়ে কথা উঠলে তিনি তার 1 মাস আগের পুরনো কথা নিয়েও ভেজাল শুরু করে দেন। বাড়িতে আসার পর তো 3 দিনেও থামেননি। রূপসী বানু ফোড়ন কেটে বললেন, হ্যাঁ থামতে তো বলবি। আমি এখন বুড়ো হয়ে গিয়েছি। মেয়ের বিয়েতে পর্যন্ত আমাকে নিমন্ত্রণ করিসনি। খা তোরা, শান্তিতে থাক। 10 মাস 10 দিন আমি কুমির পেটে ধরেছি। থাকবো না আর চলে যাব। এক্ষুনি দিয়ে আয় আমায়। কথাটা বলেই তিনি ড্রয়িং রুমের দিকে হাঁটা দিলেন। রুবেল জানে মা ঘরের বাহিরেও পা দিবেন। শুধু শুধু যে রিপার শ্বশুরবাড়ির লোকজনদের সাথে ঝামেলা পাকাবেন। সে দৌড়াতে লাগলো মাকে আটকাতে। রূপসী বানু আঁচল দিয়ে চোখের জল মুছতেছেন আর ঠোঁটে হাসি ফুটাচ্ছেন। তিনি পৌঁছাবার পূর্বই কলিং বেল বেজে উঠল। রিপা দরজা খুলতেই দেখল ময়নার মা। ময়নার মা হলো কাজের লোক। তার খুব ভালো একটা নাম আছে, আখি। অথচ তাকে সবাই ময়নার মা বলে ডাকে। সে কলোনিতে বেশ পরিচিত। তাকে ফোন দিয়ে খোঁজ করতে হয়। হাতের পুতলিটা অন্য হাত বদল করে ভেতরে ঢুকতেই দেখল রূপসী বানু এদিকে আসছে। সে তৎক্ষণাৎ বাহিরে চলে গেল। হতদন্ত হয়ে প্রশ্ন করল, তোর দাদি কবে আইলো? রিপা মুখ ভার করে বলে, জানি না, আমিও আজ দেখলাম। ময়নার মা নিজেকে আড়াল করে বলে, আমি যাইতাছি। তোর মারে বলিস পাশের বাড়ির বিটিটা অসুস্থ, তার বাসায় এসেছি। আর শোন, দাদিরে বলিস না আমি আইছি যে, না হলে সে হুদাই তার এটা সেটা খুঁজে পাবে না। রিপা হতাশ গলায় বলল, আচ্ছা। ময়নার মা পাড়া বাড়ানোর পূর্বেই রূপসী বানু চেঁচিয়ে বললেন, কিরে ময়নার মা, তুই আইসস? তুই এমন চোরের মতো যাইতেছস কে? দেখি দেখি তোর পুটলিতে কি আছে। কিছু নাই খালাম্মা, শুধু বাসি পটল তরকারি।
রূপসী বানু আর চোখে তাকিয়ে বলেন, ও আচ্ছা, এদিকে আয় তো। আমার 4 গোটা সুবারি খুঁজে পাইতেছি না, তুই দেখছস? একটু খুঁজা দে তো। ময়নার মা চোখ বন্ধ করে ফেলল। এ নতুন না, একটু পর শুনবে বুড়ির 2টা পান পাচ্ছে না, তারপর শুনবে কিসের বোতল নাই, আরও আরও কত কিছু শুনবে। বড্ড আফসোস লাগছে কেন যে এসেছে। তার ধারণা আজ ঘুম থেকে উঠবার পর ময়নার মুখখানা দেখেনি, তাই এমন মুসিবত দেখা দিচ্ছে। কাল থেকে ময়নাকে বেঁধে রাখবে, তারপর ঘুম থেকে উঠে তার মুখ দেখে কাজে আসবে। রিপার মায়ের বারবার ফোন কল আর কাকুতি না শুনলে সে আজ আসতো না। খোনাখরে যদি টের পেত রূপসী বানু এসেছেন, তাহলে সে আর কেন আগামী 2-3 দিনেও এ ত্রিসীমানায় পা রাখত না। ময়নার মা যদি এখন ভেতরে না আসে, তাহলে কয়েক ঘন্টার মধ্যে রটে যাবে সে রূপসী বানুর জিনিসপত্র চুরি করে নিয়ে ভেগেছে। তাই অগত্যা ইচ্ছা না থাকা সত্ত্বেও ভেতরে ঢুকতে হলো তাকে। রূপসী বানু বলল, বুঝলি ময়নার মা, মানুষ বুড়ো হয়ে গেলে তার দাম থাকে না, পেটের ছেলেটাও আপন হয় না রে। তাই তো নাতনিটারে বিয়ে দিছে আমারে না জানায়। ময়নার মা চুপ করে রইল। তিনি আবারও বলেন, দেখ দেখ, ছেলে আর ছেলের বউ আজকে দুনিয়াটা রান্না করছে মায়ার শ্বশুর বাড়ির লোকদের খাওয়াইতে, আর আপন মারে প্রতিদিন লবণ দিয়া ভাত দিছে। কারে কমু এসব দুঃখ? রূপসী বানুর কথা মিথ্যা নয়। সে গত 2 দিন লবণ আর পানি দিয়ে ভাত কষলে খেয়েছেন। পেটে গন্ডগোল দেখা দিয়েছে, সেজন্যই এমন খাবার দিয়ে খেয়েছেন। এটা তার স্বাস্থ্যের জন্যই ভালো ছিল, সে নিজেই খেয়েছিল। সুস্থ থাকলে তো আলাবাদ তাকে মাছ, মাংস, ডিম এসব দিতেন। বসার ঘরে বসে সার্কাজমের মতো এসব দেখছে শ্যামলের পরিবার। তাদের মধ্যে হালকা পাতলা খারাপ লাগা দেখা দিয়েছে। ধারণা করছে সত্যি সত্যিই বোধহয় রূপসী বানুর সাথে এমন করা হয়, তাকে কষ্ট দেওয়া হয়। নির্মলা বেগম উঠে রিপার মায়ের হাত ধরে বলেন, বেআইন, এসব ঠিক নয়। ওনার বয়স হয়েছে, বলে কি এসব করবেন? উনি আপনার শাশুড়ি। আর যদি আপনার মেয়ের সাথেও তার ছেলের বউ এমন করে, তাহলে আপনার কেমন লাগতো? এমন কিছু মোটেও আশা করিনি। রিপার মায়ের দিকে তাকালে যে কেউ বুঝবে তিনি আকাশ থেকে পড়েছেন। মুখ ফুটে কিছু বলবার পূর্বেই রূপসী বানু বলেন, আপনি আমার জন্য কষ্ট পায়েন না, এসব অভ্যাস হয়ে গেছে। আমার তো আপনারে নিয়ে টেনশন হইতেছে। নাতনিটা না জানি আপনার লগে এমন না করে, একটু সাবধানে থাকেন। নির্মলা বেগম চুপ সে গেলেন। তার মনে নানা রকম শঙ্কা দেখা দিতে লাগলো। তিনি এক পলক রিপার দিকে চাইলেন, মনকে ঝাড়া দিয়ে বলেন, ছি, এসব কি ভাবছেন? রিপা এমন কিছুতেই করবে না। রুবেল মায়ের পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, মা এসব কি বলছো? রিপা তোমার নাতিন। রূপসী বানু বলে, ঠিকই কইছি। আমারে ফালাইয়া যে বিয়ে দিছস, তখন মনে ছিল না হ্যাঁ আমার নাতিন? রুবেলের ইচ্ছা করলো নিজের গালে নিজেই চড় দিতে। তার জীবনের জন্য আকল হয়ে গেছে। সে জীবনেও তার মাকে রেখে ঘরে সামান্য মিলাদও করবে না। নিজেদের দুর্নাম পর্যন্ত ঠিক আছে, কিন্তু কিছুক্ষণ পর যে দেখা দিবে মায়ের কানের চিরুনি পাওয়া যাচ্ছে না, সুপারি সেচুনি পাওয়া যাচ্ছে না, পানদানি পাওয়া যাচ্ছে না, এমনকি মায়ের বাথরুমের ছেঁড়া জুতাটা পর্যন্ত পাওয়া যাচ্ছে না, তখন কি করবে? রুবেল বেশ চিন্তিত হয়ে ওনাদের সামনে বসলেন। নির্মলা বেগম পরিস্থিতি স্বাভাবিক করতে হালকা হাসলেন। এরপর নানা রকম কথা বলতে লাগলেন যে কেন ফিরা করতে পারেননি। রুবেল সাহেব বিনীত ভঙ্গিতে সেসব শুনে নিলেন। নির্মলার খুবই খারাপ লাগছিল কথাগুলো বলতে। সে মনে মনে ঠিক করেছে, যতগুলো মিথ্যা বলেছে ততগুলো মিথ্যার বদলে ফকিরদের একবেলা খাইয়ে দিবেন। খাবার টেবিলে সবার আগে বসেছেন রূপসী বানু, অথচ এখনো প্লেট ঝগমগও আনা হয়নি। তবুও তিনি হাত পা মেলে খেতে বসেছেন। রিপার মা হোসনিয়ারা ধীরে ধীরে সব নিয়ে আসতে লাগলো। রূপসী বানু বলে, শরীরটা একটু নাড়াও বউ, আর কতক্ষণ তো তাগরে বসিয়ে রাখবা? এমনি কি মেয়ের বাড়ির লোকদের দাওয়াত করায়? যাও তাড়াতাড়ি সব নিয়ে আসো। হোসনিয়ারা বলে, জি আম্মা। গরম করতে সময় গেছিল। রূপসী বানু বাম দিকে চোখ ঘুরিয়ে নিলেন। বউটারে ভালো মনে করতেন, সারাক্ষণ আম্মা আম্মা কইরা জান দিত, আর এখন দেখো তাকে না জানিয়ে নাতনিরে বিয়ে দিয়ে দিল। রূপসী বানু বিষয়টাতে খুবই ব্যথিত। একমাত্র ছেলের বড় নাতিন বলে কথা, অধিক শোকে
তিনি এসব করেছেন। হোসনে আরা বা রুবেল কেউ কিছু বলছে না। তারা বোঝাতে বোঝাতে ক্লান্ত যে তখন বাস চলে নাই, তাই তাকে আনতে পারেনি। রূপসী বানু সেটা বুঝতে নারাজ, তাই তারা হাল ছেড়ে দিয়েছিলেন। বয়স হয়েছে, এ সময়ে সবাই এমনই করবে। শেষ বয়সে বৃদ্ধরা এক কথা নিয়ে ঘ্যান ঘ্যান প্যান প্যান করে। হোসনে আরা ব্যঙ্গভঙ্গিতে খাবার নিয়ে আসতে লাগলেন। খাবার দ্রুত রেডি করে সবাইকে ডাকতে চলে গেল। রূপসী বানু চারপাশে না তাকিয়ে খাওয়া শুরু করে দিলেন। বউটার গরুর মাংস রান্না করা বেশ ভালো লাগে, কেমন ঝোল ঝোল মাখা মাখা হয়। আবার মুরগিটা অতটা ভালো পারে না। তিনি বেশ আয়েসি ভঙ্গিতে খেতে লাগলেন। সবাই আস্তে আস্তে তার প্লেটের অর্ধেক ভাত শেষ হয়ে গেছে। রূপসী বানুকে খেতে দেখে রুবেল বড়ই লজ্জিত হলো। মা কয়েক সেকেন্ড অপেক্ষা করলে কি হতো? তিনি বিষয়টা এড়িয়ে সবাইকে বসার জন্য সম্বোধন করলেন। বসতে যেয়ে দেখা দেয় বিপত্তি। রূপসী বানুর এক পাশে একটা চেয়ার আর অপর পাশে দুইটা চেয়ার খালি রয়েছে। বড়রা সবাই আগেই বসে পড়েছে। শ্যামল তো রূপসী বানুর সাথে বসবে না, সেটা খুবই ভালোভাবে সে নিজেকে বুঝিয়ে নিয়েছে। প্রথমে কি কাণ্ড ঘটিয়েছে তার কি সেটা মনে নেই? খুবই ভালো করে মনে আছে, পাশে বসলে দেখা যাবে রূপসী বানু গোসল করতে চলে যাবেন। তাই সে ফটাফট রূপসী বানুর দুই পাশের চেয়ার বাদ দিয়ে অবশিষ্টতে বসেছে। নুহাও ফট করে যে শ্যামলের পাশে বসে পড়ল। সাথে সাথে রূপসী বানু খাবার বন্ধ করে দিলেন। নুহার দিকে তীক্ষ্ণ নুহাও ফট করে যে শ্যামলের পাশে বসে পড়ল। সাথে সাথে রূপসী বানু খাবার বন্ধ করে দিলেন। নুহার দিকে তীক্ষ্ণ চাহনিতে তাকালেন। মনে মনে ভাবল, এখানে তো নাতনিটার বসার কথা, অথচ তার ভাবি বসেছে, তাও নিজের অসুস্থ স্বামীরে শাশুড়ির পাশে দিয়া। কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে। ইমনকে নির্মলা বেগম তার সাথে বসিয়েছেন। ছেলেকে খাইয়ে দিতে হয়, সে ঠিক মতো খেতে পারে না। রিপা এখন খাবে না বলে বসতে চাইল না, কিন্তু তার মা মানল না, জোর করে তাকেও বসিয়ে দিল রূপসী বানুর অপর পাশে। রিপা বসতেই রূপসী বানু তার প্লেটে ভাত দিতে লাগলেন। খুবই চাপা আওয়াজে বললেন, স্বামীর পাশে না বৈশা এ দিক দি বইলি কেন গাধি? আবার তার সাথে ধলা মাইয়া বসাইছস? তোর কি কাণ্ড জ্ঞান নাই? জানোস না পুরুষ আর বিড়াল এই দুই যাত্রে বিশ্বাস করতে নাই। এরা যেখানে সেখানে মুখ দেয়। রিপা ফিস ফিস করে বলে, আমি বসাইছি নাকি? ভাবি প্রথমে বসে গিয়েছেন, এখন আমি ওনাকে কিভাবে উঠতে বলি? মুখ দিয়ে কইবি কেন? তোর মুখে কি ঠাডা পড়ছে? শুন, এখনই পাশে বসবি। আচ্ছা দাঁড়া, আমি ব্যবস্থা করতেছি। আরে দাদি শুনো তো। রূপসী বানু শুনলেন না, তিনি সোজা হয়ে বসে গেলেন। রিপাও চুপ করে গেলেন। কেউ দেখলে খুবই খারাপ বলবে, মজলিসে ফিস ফিস করে কথা বলা ঠিক নয়। শোনো যে অনুচিত তা নয়, এটা বড় অপরাধও বটে। এমনটা রিপার বাবা বলে। রুবেল সাহেব এসব একদম পছন্দ করে না। রূপসী বানু মাংসের বাটিটা নিয়ে নিজের পাতে আবারও নিলেন। বাটিটা টেবিলে না রেখে তিনি নুহাকে সাধলেন। নুহা একটু হেসে না বলল। রূপসী বানু দমলেন না, জোরপূর্বক তার প্লেটে দিতে দিতে বললেন, আরে না, না বললে হইব? মেহমান মানুষ কিছুই লইতেছে না। নাও নাও, এটা খাও, এটা খুবই মজা। রুবেল বলে, আহা আম্মা, ও যখন নিতে চাইছে না তাহলে জোর করছো কেন? তুই চুপ কর, মেহমানরা তো না করতেই পারে, তাই বলে আও। কি করলেন আমার এত দামি জামা? রূপসী বানুই শর্মিন্দা হলেন, অপরাধী স্বরে বললেন, দুঃখিত দুঃখিত মা, একদম চোখে দেখি না, বয়স হয়েছে তো এই জন্যই চোখে কম দেখি। পোলারে কতবার কইলাম চশমা কিনে দিতে, ভালো একটা ডাক্তার দেখাতে, এরা শুনে কই? আমি তো জি যে বুঝতে পেরেছি বলে নুহা টিস্যু দিয়ে মুছতে লাগলো। সে খুবই বিরক্ত, দাঁত চেপে রাগ সংবরণ করছে। একে তো জামা নষ্ট করে ফেলেছে, আবার পক পক শুরু করেছে। না থামালে দেখা যেত আরো কত হাবিজাবি বলা শুরু করেছে। রূপসী বানু বললেন, এমনি মুছলে যাইব না, তুমি পানি দিয়ে ধুইয়া নেও। বৌমা এদিকে আসো তো, মায়াডারে একটু কও, একটু ওই কি বেসিন না হাসিন দেখাইয়া দাও। নুহা লাগবে না বলে যেতে চাইল না। রূপসী বানু মানলেন না, জোরপূর্বক হোসনে আরার সাথে বেসিনে পাঠিয়ে দিলেন। পুরো ব্যাপারটা নির্বাক হয়ে দেখছে রিপা। দাদির কাণ্ডতে সে মোটেও অবাক হয়নি। তার ধারণা দাদি পারে না এমন কিছুই নেই।
শুধু পাশে বসেছে দেখে তাকে উঠিয়ে দিয়েছে এবং আর খেতে দেবে না যে সে জানে। তার চিন্তা হচ্ছে যদি খুনাক্ষরও টের পান নুহা মেয়েটা তার স্বামীর পেছনে লাইন মারে তখন যে কি করবে কে জানে। রূপসী বানু ইশারায় তাকে শ্যামলের পাশে আসতে বললেন। রেবা চারপাশের মানুষজন দেখিয়ে না বলল। রূপসী বানু রেগে গেলেন। মনে মনে রিপাকে খুবই কঠিন গালি দিলেন। রিপা আড়ষ্ট হয়ে বসে রইল। রূপসী বানু আবারও বাটি হাতে নিয়ে রিপাকে উদ্দেশ্য করে বললেন, ও মা গো, নাতিন জামাই দেখি কিছুই নিতেছে না। কি রে রূপা, তুই নিজে নিজে সব কিনতেছস, স্বামীর দিকে তো তাকাইতেছস না। এই নে জামাই রে দে, আমি দিতে গেলে পইরা যায়। নে তুই দে। সবাই খাওয়া বন্ধ করে রিপার দিকে তাকালো। রিপা হে হে করে মেকি হাসলো। দাদির দিকে দাঁত চেপে তাকিয়ে ওঠে যে শ্যামলের পাশে বসলো। দাদির হাত থেকে পাটি নিয়ে একসাথে 3-4 চামচ তরকারি দিতে লাগলো। শ্যামল বলে, আর দিও না, এতগুলো খেতে পারবো না। রিপা ফিস ফিস করে বলে, কেন, নটি বেটি পাশে নেই বলে? ঢলাঢলি না করলে শান্তি লাগে না তাই না? চুপচাপ খান বলছি। শ্যামল অসহায় দৃষ্টিতে খাবারের দিকে তাকিয়ে রইল। মন বড্ড গাইছে। কেন জানি মনে হচ্ছে নুহার পাশে বসার অপরাধে আস্তার সাথে কিছু ঘটতে চলেছে। খাওয়া বাদ দিয়ে একবার রিপার দিকে তাকাচ্ছে, আরেকবার প্লেটের দিকে তাকাচ্ছে। ধরে নিয়েছে আজ দুদিক থেকেই বদ হজম হবে। নুহা জামা ঝাড়তে ঝাড়তে এসেই দেখলো রিপা তার স্থানে বসে শ্যামলকে খাবার বেড়ে দিচ্ছে। অটোমেটিক সে দাঁড়িয়ে পড়ল। রূপসী বানু তাকে দেখে উঠে গেলেন। আরে মা, এসেছো? আমারে মাফ করে দিও, চোখে দেখি না তো। আচ্ছা তুমি তো আর খাইবে না তাই না? চলো চলো, তোমার আমি একটা জিনিস দেখামো, ওইটা দেখলে তোমার মন একদম খুশি হয়ে যাইব। নিপা বলে, দাদি ভাবি তো খাইবে না বলে নাই। আপনি, তুই চুপ কর, বেশি জানোস তুই। একদম এমন সুন্দর চিকন মাইয়ারা কম খায়, দেখোস নাই খাইতে বসেও কত অল্প খাইছে। বেশি খাইলে মোটা হয়ে যায়, বুঝছস? কি গো মা, তুমি তো আর খাইবে না তাই না? সবার এক দৃষ্টিতে তাকানো দেখে নুহা বেকায়দায় পড়ে গেল। এত মানুষের সামনে নিশ্চয়ই বলা যায় না আমি খাবো। ভদ্রতার খাতিরে দাঁত চেপে হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, আর খাবো না, আমি এত অয়েলি ফুড খাই না। রূপসী বানু এক গাল হেসে বলে, দেখছস আমি কইছি না। আচ্ছা মা, চলো চলো। নুহাকে জোর করে রূপসী বানু নিয়ে গেলেন। তার দেখানোর মতো কিছুই নেই, তবুও তিনি আলমারি থেকে এটা সেখানে দেখাচ্ছেন আর ইতিহাস বলছেন। নুহা ভদ্রতার খাতিরে সব সহ্য করছে, না হলে এতক্ষণে বানু রফা দফা করে দিত। রূপসী বানু কথায় কথায় একটা চামচ বের করলেন। চামচটা দেখতেই খুব সুন্দর, তবে সেটা একটা আর নেই। নির্মলা বেগম নুহাকে ডাক দিতে সে বেরিয়ে এলো। এমনকি ওষুধ খাওয়াতে হবে। রূপসী বানুও তার পেছন পেছন এলেন। সবার খাওয়া শেষ। ময়নার মা প্লেট বাটি কিচেনে নিয়ে যাচ্ছে। হোসনেরাও তার সঙ্গে সব কাজ করছেন। নিপা, শিপা, শ্যামল আর রিপাকে নিয়ে ছাদের দিকে গিয়েছে। রূপসী বানু অন্যদিকে না যেয়ে ডাইনিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ময়নার মাকে দেখতে লাগলেন। সে কয়টা নিচ্ছে, কি নিচ্ছে আর চোখে সব পরখ করছেন। হোসনেয়ারাকে ইশারায় কাছে ডেকে বলেন, বৌমা দেখো তো সব ঠিক আছে কি না? আহা আম্মা, ময়নার মা খুবই ভালো মানুষ, আপনি শুধু শুধু তাকে সন্দেহ করতেছেন। রূপসী বাণী বিরক্ত স্বরে বললেন, ভালো মানুষরাই আজকাল চুরি করে। ভালো ভালো বইলা তার সামনে সব খোলা রাখলে শয়তানে তখন তারে খোঁচায়, বলে নিয়ে যা নিয়ে যা, ওটা জানে তুই ভালো, এসব তুই চুরি করবি না, তখন সেও নিয়ে যায়। হোসনিয়ারা বলেন, কি বলেন মা, এমনও হয়? রূপসী বানু বলে, হয় হয়, এই দেখো চামচটা, এটা কার জানো? এটা হইল আমার বাল্যকালের সখী। মেলা দিন আগে একবার তার বাড়িতে গেছিলাম, তখন এই চামচটা খুবই পছন্দ হয়েছিল। আশেপাশেও কেউ ছিল না। শয়তানে তখন আমারে খোঁচাই বলে, নিয়ে নে নিয়ে নে, কেউ দেখবে না। আমি নিতে চাইছিলাম না, শয়তানে অনেক জোর করেছে দেখে আর না করতে পারি নাই। টুপ করে আঁচলের নিচে লুকাই ফেলছি। তাই বলে আমার চামচ? হোসনিয়ারা বিস্মিত চোখে শাশুড়ির দিকে তাকালেন। রূপসী বানুকে দেখতে খুবই নিষ্পাপ লাগছে। কে বলবে এই মহিলা চামচ চুরি করেছে? রূপসী বানু বইয়ের তীক্ষ্ণ দৃষ্টি দেখে চুপচাপ চলে গেলেন। এভাবে বলা ঠিক হয় নাই, অন্যভাবে বললে হতো। থাক, বলে ফেলেছি তো কি হয়েছে, আমি কি নিতে চাইছি?
শয়তানে জোর করেছিল দেখাই নিয়ে নিছি। রূপসী বানু আপন মনে বিড়বিড় করতে করতে চলে গেল। যেতে যেতে ঠাস করে ধাক্কা খেলেন নুহার সাথে। নুহা হড়বড় করে কই যাচ্ছে? ও মা গো, কবর শেষ। খারাও মাইয়া, কই যাইতেছ? বড় ছোট মানো না, ধাক্কা কি করে ফালাই দাও। সরি সরি দাদি, আমি দেখিনি। রাখো তোমার সরি, সরি কইলে আমার ব্যথা চলে যাইব নি। নুহা দাঁত চেপে তাকিয়ে রইল। এখন তর্ক করতে ইচ্ছা করছে না, দ্রুত যেতে হবে, নাহলে রিপা আর শ্যামল তার চোখের সামনে থেকে চলে যাবে। সে বিনয়ের সাথে মাথা নত করে রইল। রূপসী বানু দমলেন না, তিনি বকে যেতে লাগলেন। উপায়ন্তর না দেখে নুহা চুপ করে দৌড় দিল। রূপসী বানু পেছন থেকে তাকে চেঁচাতে লাগলেন। সেসব কর্ণ গোচর করল না সে। দরজার বাহিরে এসে কোথাও রিপা আর শ্যামলের চিহ্ন দেখল না সে। অনেকক্ষণ খুঁজেও কোনো দিশা না দেখে ঘরে ফিরতে হলো তাকে। গোমরা মুখে নির্মলা বেগমের পাশে বসলো। নির্মলা বেগম রুবেলের সাথে কথা বলছে। এমন নিপার সাথে সাদে গিয়েছে। রুবেল কিছু জরুরি কথা বলেছিল নির্মলার সাথে, তখন ইমনের জন্য বলা হয়ে উঠেছিল না। সে কথার মাঝখানে সামান্য সমস্যা করছিল, তাই নিপাকে ডেকে তার সাথে পাঠিয়ে দিয়েছে রুবেল সাহেব। নিস্তব্ধ সাদে একা একা হাঁটছে নিপা। এই ভর দুপুরে মানুষের ভিড় হবার কথাও নয়। মৃদু বাতাসের ফলে ছাদের দড়িতে শুকাতে দেওয়া কাপড়গুলো এদিকে সেদিকে ধুলছে। এমন বারংবার সেই কাপড়গুলোর পেছন লুকোচুরি খেলছে। নিপা ব্যস্ত গলায় বলে, এমন ভাই দাঁড়ান, ছাদের রেলিং নেই, আপনি পড়ে যাবেন তো। এমন বোধহয় শুনল না, আর মনে সে হাসছে আর খেলছে। হঠাৎ বেখেয়ালিভাবে খেলতে যেয়ে পিছতে যায়, সাথে সাথে নিপা ধরে ফেলল। ইমন ভয়ে চোখ বড় বড় করে ফেলল। তাকে সোজা দাঁড় করিয়ে রাগান্বিত স্বরে বকা শুরু করলো নিপা। বেশ জোর কণ্ঠে বলে, আপনি আস্ত একটা পাগল, এতবার বলেছি শুনেননি? এখন পরে মরে তো শান্তি হতেন। এমন কাঁদো কাঁদো স্বরে বলে, আমি থাকবো না, আমাকে সবাই শুধু বকে আর মারে, আমি চলে যাব। সরুন, আমি চলে যাব। নিপা শান্ত হলো, বড় বড় করে নিঃশ্বাস ফেলল। এমন তো আসলেই পাগল, একদম উচিত হয়নি এভাবে বলা। মনে মনে বেশ অপরাধ বোধ করল। নিপা সুর পাল্টিয়ে মিষ্টি সুরে বলে, আপনি যদি আমার কথা শুনতেন তাহলে কি বকতাম? আচ্ছা বাদ দেন, বলেন তো আপনাকে আর কে কে বকে? এমন হর হর করে বলে, সবাই, মা, ভাই, নুহাপু, শুধু বারবিডল কিছু বলে না। জানো সে আমার কথা শুনে? বারবিডলকে? আর নুহাপু তো আপনার বউ, আপনি আপু কেন ডাকছেন? এমন প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুই বুঝতে পারছে না। বউ শব্দটা বোধ হয় সে এর আগে শুনেনি। এমন ঘোলাটে কথাবার্তা বলল, আর আগাগোড়া নিপার বোধগম্য হলো না। কিছুক্ষণ বাদে কথার দীর্ঘ ইতি টেনে নিচে নেমে আসলো দুজনে। বিকালে শেষ দিক, রঙিন আকাশ কালো দেখাচ্ছে, সম্ভবত ঝড় বৃষ্টি হবে। নির্মলা বেগম তৈরি হয়ে গিয়েছেন যাবার উদ্দেশ্যে। রিপাকে দেখে যাবেন, সপ্তাহ 10 দিন পর নিতে আসবেন। রুবেল সাহেব ভারী খুশি হলেন। বিয়ের পর মেয়েরা বাড়িতে ফিরলে বোধহয় সবচেয়ে বেশি খুশি বাবারাই হয়। রিপা রুমের কোণে শুয়ে আছে, তার সাথে রূপসী বানু বসে বসে পান চিবোচ্ছেন। রিপার দিকে এক পলক তাকে মুখ ভেঙচিয়ে বলেন, এমন ঢং দেখাইয়া শুয়ে আছোস কেন? যাইয়া শাশুড়ির বিদায় দিয়ায়। রিপা নিরুত্তর রইল। রূপসী বানুর এই কথা বারংবার শুনতে শুনতে বিরক্ত হলো। খানিক বাদে মুখ খুললে বলল, আচ্ছা দাদি, আমি এখানে থাকলে তো তিনি এই বাড়িতেই থাকবো, আবার নুহা ভাবিও ওখানে থাকবে তো। আপনি না বলেছিলেন আপনি বিয়ার পর একদিনও দাদা জানলে ছাড়া কোথাও থাকেন নাই এবং থাকতেও দেন নাই? হুঁ, আর আমি অসুস্থ থাকলে ওই দিন আর তারে বাড়ির বাইরে পা রাখতে দেই নাই। দেখা যেত আমি অসুস্থ বইলা কোন চিপায় নটি বেটিদের সাথে চইলা যাইতো। ঠিক করছি না বল? একদম। রূপসী বানু মিষ্টি হাসলেন। এবার সুর পাল্টিয়ে বলে, দাদি, শ্যামল না সারাক্ষণ মৌমাছির মতো নুহাভাবির পেছনে ঘুর ঘুর করে। এখন আমি যদি না থাকি তাহলে কি হইবে বুঝতে পারতেছ? রূপসী বানু পান চিবুনো বন্ধ করে দিলেন। কল্পনায় শ্যামল আর নুহাকে একসাথে দাঁড়িয়ে কাছে এগিয়ে আসতে দেখে তিনি চোখ বড় বড় করে ফেললেন। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলে বিড় করে পানির পিক ফেললেন। হড়বড় করে উঠে বসে ছুট লাগালেন ড্রয়িং রুমে। চারপাশে চোখ বুলাতেই দেখলেন নুহা শ্যামলের পাশে দাঁড়িয়ে আছে। তৎক্ষণাৎ তার চোখের সামনে কল্পনার দৃশ্য ভেসে উঠল। এক চিৎকার দিয়ে ওদের দুজনের মাঝখানে দাঁড়িয়ে পড়লেন।
সাথে সাথে ছিটকে সরে পড়ল নুহা আর শ্যামল। দুজনে ভয়ে থুথু ছিটাতে লাগলো। উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল। নির্মলা বেগম প্রশ্ন ছুড়ল, কি হয়েছে, কি হয়েছে? রূপসী বানু নিজেকে সামলিয়ে বলেন, কিছু না। রুবেল বলে, তাহলে এমন চিৎকার দিয়েছো কেন আম্মা? খুশির চিৎকুর দিছি। আমি ঠিক করেছি আমিও যাব নাতিনি শ্বশুর বাড়ি। বিয়ের সময় তো সব চোখে দেখি নাই, তাই এসব দেখবো, এখন সব দেখবো। রুবেল ব্যস্ত গলায় বলে, আম্মা কি বলতেছ? রিপা তো থেকে যাবে, তুমি যে কি করবা? রূপসী বানু বলে, রিপা থাকবো কে বলছে তরে? রিপা তোর মতো অবুঝ না। শাশুড়ি অসুস্থ, ভাসুর অসুস্থ, স্বামী অসুস্থ, সে কোন আক্কেলে থাকবো? শ্যামল চোখ বড় বড় করে বলে, আমি কখন অসুস্থ হলাম? রূপসী বানু তাকে ঝাড়ি দিয়ে বলে, এখন অসুস্থ? বাগানে যায় রিপা আর সিপারে বলে কইছিলা পেটে গুড় করতেছে, কয়েকবার নাকি বাথরুমে গেছো, সব পাতলা পাতলা যাইতেছে। কিরে শিপা বলে নাই? শিপা মাথা নাড়ালো। দাদির কথায় বিপরীতে বলার সাহস নাই। এর পূর্বে দুবার সাহস দেখানোর ফলস্বরূপ ফর্সাকাল দুটো লাল হয়ে গিয়েছিল, তাই এবার আর সাহস করলো না। রিপাকে এদিকে আসতে দেখে শ্যামল সাথে সাথে মাথা দুলিয়ে সমর্থন করলো এবং পেট চেপে অসুস্থতার ভান করলো। নির্মলা বেগম বেশ লজ্জিত হলেন। ছেলেটা একদম বোকা হয়ে গেছেন। শ্বশুরবাড়িতে প্রথমে সে ডায়রিয়া ছুটিয়েছে, এটা কোনো কথা? রুবেল সাহেব ব্যস্ত হয়ে স্যালাইন নিয়ে আসলেন। এক প্যাকেট গুলিয়ে তাকে জোর করে খাইয়ে দিলেন। শ্যামলকে প্রশ্ন করলেন, বাবা বেশি পাতলা নাকি? রূপসী বানুর মাথা দুলালো দেখে শ্যামলও মাথা দুলালো। রুবেল সাহেব সাথে সাথে আরেক প্যাকেট খাইয়ে দিলেন। শ্যামল পেট চেপে ধরল। এবার সত্যি সত্যি পেট ব্যথা করছে, গলা ভর্তি খাবার, পেট পাক দিয়ে উঠল। সে তৎক্ষণাৎ ছুট দিল বাথরুমে। তার সাথে সাথে বাকিরাও যে বাথরুমের দরজার সামনে দাঁড়ালো। কয়েক সেকেন্ড বাদেই রূপসী বানু প্রশ্ন করেন, এবার ঠিকঠাক হয়েছে? ভেতর থেকে কোনো রূপ শব্দ আসে না। রূপসী বানু অস্থির হয়ে উঠলেন, বারংবার একই প্রশ্ন করতে লাগলেন। এসব দেখে লজ্জায় ইতস্তত করতে লাগলেন নির্মলা বেগম। সেদিকে কেউ নজর করল না। খানিক বাদে বেরিয়ে আসলো শ্যামল। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে, মুখের করুণ দশা। জামাই এবার কেমন হয়েছে? পাতলা নাকি ঘন, নাকি ডাক্তার নিয়ে আইতে হইব? শ্যামল মাথা দুলালো। ডাক্তার লাগবে না, অথচ তার বলা উচিত লাগবে। খুবই শোচনীয় অবস্থা। সুস্থ মানুষকেও যে কেউ অসুস্থ বানিয়ে দেয়, তাই এখানে না আসলে শ্যামল জানতো না। কোনো রকম এলোমেলো পা ফেলে ড্রয়িং রুমে আসলো। রিপা মুখ চেপে দাঁড়িয়ে আছে। দম ফাটা হাসি হাসছে তার, কিন্তু এখন হাসতে চলবে না। কেউ একজন অসুস্থ, তার সেটা নিয়ে হাসাহাসি করলে নিশ্চয়ই সবাই তাকে সন্দেহ করবে। রুবেল সাহেব অনুরোধের সুরে বলে, বেআইন সাহেব, বাবাজি না হয় আজ থেকে যাক, এ অবস্থায় বাড়িতে নিয়ে যাওয়াটা একদম উচিত হবে না। সুস্থ হয়ে গেলে আমি না হয় রিপা সহ তাকে দিয়ে আসবো। নির্মলা বেগম নিশ্চুপ রইলেন। সে না বলতে পারছে না, হ্যাঁ হ্যাঁ আর না বলতে পারছে না। তার দেখা দিয়েছে উভয় সংকট। কিভাবে কি করবেন? শেষে সবার জোরাজোরিতে রাজি হলেন। কিন্তু নুহা মানতে চাইল না। বহু চেষ্টা করলো রেখে না যেতে, সক্ষম হলো না। নির্মলা বেগম শ্যামলকে রেখে চলে গেলেন। যাবার সময় কঠিন কিছু আদেশ দিয়েছেন। শ্যামল চুপচাপ সব শুনল। সবাই চলে যাওয়ার পর রূপসী বানু পুরো ঘরের খুঁটিনাটি দেখতে লাগলেন। এমনকি নিচু হয়ে মেঝেতেও চোখ বুলিয়েছে। সব ঠিকঠাক দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। শ্যামলকে রিপার রুমে শুতে দেওয়া হয়েছে। রাত 9টা পর্যন্ত তার আশেপাশে বসে রইলেন রুবেল সাহেব আর হোসনে আরা। মাথায় ভীষণ চিন্তা। হঠাৎ মেয়ের যাওয়া অসুস্থ কিভাবে হয়ে পড়ল, কত পদের খাবার খাইয়েছেন তারই আত্মা নেই। তারা চলে যাবার বেশ সময় পর রুমে আসলো রিপা। এসেই বিছানায় শ্যামলকে না দেখে এদিক ওদিক তাকাতে লাগলো। কই গেল মানুষটা? রিপা অন্যমনস্ক হয়ে পড়তে হুট করে তাকে দেওয়ালের সাথে চেপে ধরল শ্যামল। আচমকা এমন হয় ভটকে যায় রিপা। শ্যামল কোথায় ছিল, কোন দিক দিয়ে আসলো ভেবে পেল না সে। শ্যামল সেদিকে তোয়াক্কা না করে অন্য হাতে দরজা লাগিয়ে দিল। তারপর দু হাতের মধ্যে বন্দি করে ফেলল রিপাকে। প্রচণ্ড স্পিডে হার্টবিট চলাচল করতে লাগলো রিপার। কম্পাউন্ড রুম দেখে মৃদু হাসল শ্যামল। দেয়া থেকে এক হাত সরিয়ে রিপার উন্নত মোড়ে রাখলো। রিপা লজ্জা পেয়ে মাথা নোয়ালো। শ্যামল তাকে আরও চেপে ধরলো। বিছানায় বসিয়ে লাইট নিভিয়ে দিল। শ্যামল ঘনিষ্ঠ হতেই রিপা বলে, বিয়ের ব্যাপারটা আপনার পরিবারকে জানিয়ে দিলে হয় না? শ্যামল জবাব দিল না।
গুরুত্বপূর্ণ সময়ে ডিস্টার্বনেস তার পছন্দ নয়। রিপা আবারও প্রশ্ন করলো। তার কণ্ঠস্বরে ভয় আর অনিশ্চয়তা টের পাচ্ছে। শ্যামল থেমে গেল। তৎক্ষণাৎ রিপার পাশ থেকে সরে দাঁড়িয়ে পড়ল। নিজে ঠিকঠাক হয়ে সাথে রিপাকেও ঠিকঠাক করে দিল। আপনি এমন করছেন কেন? কই নিয়ে যাচ্ছেন? শ্যামল জবাব দিল না। চুপচাপ রিপাকে টেনে ড্রয়িং রুমে নিয়ে আসলো। খুবই জোরে রিপার পরিবারকে ডাকতে লাগলো। কয়েক মিনিটের মাথায় একে একে সবাই উপস্থিত হলো। চোখে মুখে অবাকের রেশ ফুটিয়ে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো শ্যামলের দিকে। শ্যামল বিলম্ব না করে এক নিঃশ্বাসে শুরু থেকে শেষ পর্যন্ত সব বলল। আশ্চর্যজনকভাবে কথা বলার সময় সে একটু ইতস্ত করল না। সব কিছু বিনা আটকে বলল। এজন্যই তো ইমন ভাই সাদে এসব বলছিলেন। আমি আমি কিনা ওনাকে পাগল ভেবে সব উড়িয়ে দিয়েছি। রিপা কথাটা বলে থামল। রুবেল সাহেব গম্ভীর হয়ে বসে রইলেন। রিপা ভয় পাচ্ছে। বাবা না জানিয়ে উত্তেজিত হয়ে পড়েন। কি দরকার ছিল এসব বলার? মনে মনে দোয়া দরুদ পড়ে ফু দিতে লাগলো। সবার মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছে তারা কতটা আশ্চর্য হয়েছেন। রুবেল উত্তেজিত হয়ে পড়ল। ক্ষোভে চেঁচাতে লাগলেন। শ্যামল নীরব হয়ে সব শুনতে লাগলো। হোসনিয়ারা তাকে থামাতে লাগলো। তুমি চুপ করো। কি হয়েছে বুঝতে পারছো? জি জি বুঝতে পেরেছি। আপনি শান্ত হন, না হলে অসুস্থ হয়ে পড়বেন। রুবেল শান্ত হলো। চুপ করে সোফায় বসে পড়ল। কেউ কিছু বলছে না। শ্যামল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বেশ সময় বাদে মুখ খুললেন রুবেল সাহেব। গম্ভীর সুরে বললেন, তোমার মা যখন জানবেন রিপা তোমার বউ, তাহলে তিনি কি মেনে নেবেন নাকি? অবশ্যই মেনে নেবেন। ভাইজার ট্রিটমেন্ট চলছে। ডাক্তার বলেছে দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। আর কালকেই মাকে সব জানাবো। যখন মা সব জানবেন তখন তিনি নিজেই ক্ষমা চাইবেন আপনাদের থেকে। যদি এমন না হয়, এমনই হবে, তার জন্য পরিকল্পনা করা হয়েছে। এমনকি আমরা প্রায় সফল। শুধুমাত্র কালকের অপেক্ষা। এর জন্য আপনাদেরও সাহায্য দরকার। রূপসী বানু বললেন, আর ওই মেয়ে নুহা না ফুহা, ওর কি হবে? শ্যামল মাথা তুলে এক পলক তাকিয়ে আবারও মাথা নিচু করে বলে, তাকে তার স্বামী নিয়ে যাবে। তাদের সাথে আমার কথা হয়েছে। হোসনেরা বিস্মিত হয়ে বলেন, তিনি বিবাহিত? জি, আমি রিপাকে এ বিষয়ে সব জানিয়েছি। 1.5 বছর ঘুরে আসছে। নুহা আমাদের পরিবারের অসহায়ত্বের সুযোগ নিয়ে তার সুস্থ স্বামীকে ছেড়ে দিয়ে বাড়িতে এসেছিল। হাসপাতালে ভাইয়াকে অসুস্থ দেখে সে এ ধরনের ঘৃণিত বোধ দিয়ে এঁটেছে এবং পরবর্তীতে পীরের সাথে হাত মিলিয়েছে। গত কয়েক মাসে তার কাছাকাছি থেকে তার অতীতের সব তথ্য জানতে পেরেছি। এসব কবে থেকে হচ্ছে? শ্যামল মাথা নিচু করে বলে, গত 6 মাস থেকে। নুহা গত 6 মাস পূর্বে আমাদের বাড়িতে এসেছিল। রুবেল সাহেব হেসে উঠলেন। আচমকা তার হাসি দেখে ভরকে গেল সবাই। রুবেল হাতে তালি দিয়ে বলে, নাটক করো আমাদের সাথে, নাটক। কাল কি এমন হবে যে সব ঠিক হয়ে যাবে? বোকা পেয়েছো আমাদের, তাই না? এই রিপার মা, তুমি পুলিশে খবর দাও। এক্ষুনি পুলিশ এসে প্রতারকদের নাটক ঠিক করবে। অনেকক্ষণ পর রিপা মুখ খুলল। এতক্ষণ সে চুপ করেছিল। মিনমিন গলায় বলে, বাবা, পুলিশ ডাকার দরকার নেই। একবার দেখে নাও না কাল কি হয়। যদি কিছু না হয় তখন না হলে পুলিশ ডেকো। রুবেল সাহেব অবিশ্বাসের সুরে বলে, রিপা, এসব তুই কি বলছিস? রিপা মাথা নিচু করে ফেলল। বাবাকে প্রচণ্ড ভয় পায়। রুবেল যখন রেগে থাকে তখন কথা বলা তো দূর, তাদের 3 বোন তার সামনে। রুবেলের মনে হলো তাবিজ বলতে সত্যি কিছু আছে, না হলে তার মেয়ে এত বদলে গেল কিভাবে? রুবেল রাগ করে চলে গেল। তাদের যা ইচ্ছা করবার করুক, সে এসব মুখ তুললেও দেখবে না। একে একে সবাই চলে গেল, শুধু রূপসী বানু আর রিপা ব্যতীত। রূপসী বানু তার শেষ ভরসা। তাকে মানাতে পারলেই কাল সে আরও অনেক বিষয় খোলাসা করতে পারবে। সে লেগে পড়ল রূপসী বানুকে বোঝাতে। সাহেব পীরের বাড়িতে বড় অনুষ্ঠান চলছে। বছরে এই একদিন এমন আয়োজন হয়। লোকজনও চলে আসে ভক্তি দেখাতে। এদিনে সাহেব বাবার অনেক আয় হয়। বছরের পর বছর এই উৎসব উদযাপিত হয়ে আসছে। নির্মলা বেগম কখনো এই দিনের উৎসবে উপস্থিতি মিস করেন না। এবারও করেননি। পুত্রবধূ এবং হবু পুত্রবধূ ও কন্যা সপরিবারে উপস্থিত হয়েছে। তাদের সাথে রূপসী বানু উপস্থিত হয়েছেন। পীর সাহেব আজ ভক্তদের সকল অনুরোধ পালন করবেন। তাই তিনি উঠানে পাটি বসিয়ে বসেছেন। বহু কাহিনী করে রূপসী বানু 3 নম্বর সিরিয়াল নিয়েছেন, যা অবর্ণনীয়। পর্যায়ক্রমে তার পালা আসতেই তিনি পাটির সামনে এসে বসলেন।
একদিনই পীর সাহেবের প্রতি তার ভক্তি দেখে হতবাক শ্যামলের পরিবার। পীর সাহেবের সামনে সামান্য দূরত্ব বজায় রেখে তিনি সেজদার ভান করলেন। ছল ছল চোখে বললেন, বাবা গো বাবা, আমার জামাই মরে গেছে আজ 10 বছর। তার কাছে তা এক বক্স মুক্ত ছিল, একবার সফরে যাইয়া পাইছিল। হে মরার আগে আমি বাড়িতে ছিলাম না, এই লাগা ওইগুলা কই রাখছে আমি জানি না। আমি তার লগে কথা কইবার চাই, ওগুলা কই জানবার চাই। সাহেব বাবা চোখ মেললেন, চোখ দুটোতে মণিমুক্ত চিকচিক করছে। বেশ খানিক সময় কথাবার্তা চালু চালু রেখে খবর জেনে নিলেন রমিজ মিয়া মুক্ত কই রাখতেন, কতগুলো ছিল, কোন স্থানে থাকতেন, সব ডিটেলস জেনে নিলেন। এরপর শরীর নাড়া দিয়ে তিনি রমিজ মিয়ার রূপ ধারণ করলেন। হালকা পাতলা অভিনয় করে তিনি বলে দিলেন, ওই ঘরের মাটির নিচে রাখা, পুরো ঘর ভেঙে তল্লাশি করলে পাওয়া যাবে। রূপসী বানু খুবই আনন্দিত হল। ভক্তির শেষ পর্যায় পর্যন্ত চলে গেলেন। পীর সাহেব তখন রমিজ মিয়ার রূপ ধারণ করে আছেন। রমিজ মিয়া সেজে তিনি অনেক অভিনয় করলেন। রিপার উপর পূর্বের প্রতিশোধ স্বরূপ সকল স্বর্ণ গয়না দাবি করলেন। রিপা চুপচাপ সব শুনে নিল। প্রায় ঘন্টা আধেকের মতো সাহেব বাবা অভিনয় চালালেন। রূপসী বানু হাঁটু গেড়ে ধভঙ্গিতে বসেছিলেন। এবার তিনি সোজা হয়ে দাঁড়িয়ে পড়লেন। হাতের ফোনটা রিপার দিকে এগিয়ে দিতে বলল, নে তোর দাদা জানরে কল দিয়া বল সে যেন এক্ষুনি আসি। নির্মলা বেগম অবাক হয়ে বললেন, মানে মানেটানে কিছুই না, এতক্ষণ যা ছিল সব আপনার পীর বাবার ঢং ছিল। দাদা যান বেঁচে আছেন, তিনি ফুপির বাড়িতে। পীর সাহেব তো মৃত মানুষের ভেতরে যেতে পারেন, জীবিতদের নয়, কিন্তু তিনি জীবিত দাদার ভেতরে যেতে পেরেছেন, এর অর্থ নিশ্চয়ই বুঝতে পেরেছেন। উপস্থিত লোকজন খেপে গেল। তাদের পীর বাবাকে কেউই প্রমাণসহ মিথ্যা বলেছে, এসব তাদের কাছে গ্রহণযোগ্য নয়। শোরগোল শুরু হওয়ার পূর্বেই পুলিশ ফোর্স বেরিয়ে আসলো। অফিসার নিঝুম কিছু প্রমাণ হাতে নিয়ে বললেন, আপনারা উত্তেজিত হবেন না, ওনারা যা বলেছেন সব সত্যি বলেছেন। পীর সাহেবের সব কিছুই ছল। আপনাদের সম্পর্কে উনি যেসব বলেন সে সব কিছু আগে থেকে খোঁজ নিয়ে আসেন। ওনার পাশে যে 3জনকে দেখছেন তারা 3জনই ডিটেকটিভ, ওনারাই এসব খোঁজ খবর জোগাড় করেন। আর এই যে উনি আপনাদের তাবিজ আর ওষুধপত্র দেন সেসব ফেক এবং ইললিগেল প্রোডাক্টস। এসবে উচ্চমানের ড্রাগস থাকে, যার পরিমাণ একটু কম বেশি হলেই তৎক্ষণাৎ মারা যাওয়ার সম্ভাবনা 99%। এসব ড্রাগসগুলো অবৈধভাবে সিঙ্গাপুর থেকে আনান। এর সাথে আরও অনেকেই যুক্ত রয়েছে। আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। আর এই যে দেখুন সিসিটিভি ফুটেজ, যাতে গত কয়েকদিন এখানের সকল কর্মকাণ্ড রেকর্ড করা হয়েছে। পীর সাহেব বিস্মিত চোখে তাকালেন। হুশ উবে গিয়েছে। প্রাইভেট রুমে তিনি উপস্থিত ব্যতীত কারো প্রবেশ নিষিদ্ধ। তাহলে এই রুমের ভিডিও কিভাবে ধারণ করা হয়েছে? ওখানে শুধু ভক্তদের পরিবারের মৃত লোকদের ভেতরে প্রবেশ করেন। গত দিনে শুধুমাত্র রিপা এসেছিল। এরপর তিনি আর কাউকে অ্যালাউ করেনি, কারণ সিঙ্গাপুর থেকে লোকজন এসেছিল। ঘাড় ঘুরিয়ে রিপার দিকে তাকাতেই দেখলেন রিপা মুচকি মুচকি হাসছে, যার অর্থ হলো রিপাই ওই ঘরে তার নজর এড়িয়ে এটা লাগিয়েছে। কিন্তু কখন, কিভাবে? ইস, এত বড় ভুল করলাম কিভাবে বলে কপাল চাপড়ালেন তিনি। লোকজন চোখ কপালে তুলে সব দেখতে লাগলো। একে একে পীরের সকল কুকর্ম বেরিয়ে আসলো। লোকজন থুতু ফেলে ধিক্কার জানিয়ে চলে যেতে লাগলো। তবে তার মধ্যে এখনো বেশ কয়েকজন পীরের ভক্ত রয়ে গিয়েছেন। সব কিছু দেখেও অবিশ্বাস করলো। নির্মলা বেগম কিছু সময়ের জন্য সেন্সলেস হয়ে গেলেন। তার জন্য বড়সড় ধাক্কা ছিল। পীর সাহেবকে পুলিশ গ্রেফতার করেছে। চারপাশে রিপোর্টাররাও ভিডিও ধারণ করছে, সাথে নানা রকম মশলা মাখানো কথা লাগাচ্ছে। রূপসী বানু বেশ সময় নিয়ে পীর সাহেবের পাশের বক্সটার দিকে তাকিয়ে আছেন। কাচের জিনিসটা দেখতে বাক্স, অনেকটা বাটির মতো। রূপসী বানুর বেশ মনে ধরেছে, যার মস্তিষ্ক অনেকক্ষণ যাবৎ যুদ্ধ করেছে এটা নেবে কি নিবে না। রূপসী বানুর মাথার উপর থেকে সাদা রূপসী বলল, না না নিস না। লাল রূপসী বলে, নিয়ে নে রূপসী। আমি বলছি নিয়ে নে। রূপসী বানু এদিক ওদিক তাকে একটুখানি হেসে বলল, থাক, তুই যখন এত জোর করছিস নিয়েই নিতেছি। কথাটা শেষ না হতেই কৌটোটা আঁচলের নিচে লুকিয়ে ফেললেন। মনে মনে বললেন, শোন পীর বাবা, আমি নিতে চাই নাই, শয়তানে জোর করছে দেখে নিছি, না হলে এগুলো আমি তাকিয়েও দেখতাম না। পরশিষ্ট। সেদিনের পর নির্মলা বেগমের অন্ধবিশ্বাস ভেঙে যায়।
তিনি তার পূর্বে ভুলের জন্য অনুতপ্ত এবং রিপার পরিবারের কাছে ক্ষমাও চেয়ে নেন। শ্যামল তখন তাকে সব জানিয়ে দেয়। নির্মলা বেগম প্রথমে মেনে নিতে না চাইলে পরবর্তীতে ঠিকই মেনে নেন। এভাবে যদি তার ভুলের প্রায়শ্চিত্ত হয় তাতে ক্ষতি কি? নুহাকে বের করে দিয়েছেন তিনি নিজেই। এমনকি সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার অবস্থা এখন বেশ উন্নত। ডাক্তার বলেছে আর অল্প কয়েক মাসেই সে সুস্থ হয়ে উঠবে। রিপা 2 মাসের প্রেগনেন্ট। সে বেশ এক্সাইটেড। শ্যামলকে কী করে জানাবে লজ্জায় ভাবতে পারছে না। সে ঠিক করেছে কাগজে লিখে বলবে তাদের সম্পর্কের দ্বিতীয় সিঁড়িতে পা ফেলেছি। শীঘ্রই আসবে নতুন জীবন, নতুন বন্ধন। শ্যামল নিশ্চয়ই অবাক হয়ে যাবে, খুশিতে দেখা দিবে, কেঁদে দিয়েছে। রিপা কল্পনা করে হেসে ফেলল। সম্পর্কগুলো এত সুন্দর কেন?